এই 71-এর এই যে জামাত কি করছে আমার মতন মানুষের জানে, এরা খুব ভালো মানুষ, কম করে নাই গা। মুক্তি বাহিনীর সময় এক বাচ্চা যায় আরেকজনকে দেখাই দিছে। এই জামাতে বেইমানি করছে বাংলার লগে জামাত। এই জামাত ইসলামী পুরাই তো মুক্তিযুদ্ধের বিপক্ষ ছিল। জামাত ইসলামী, মুসলিম লীগ, নেজামে ইসলামী প্রথম গঠনটা রাজাকার গঠন করা হলো, রাজাকার গঠন। তারপর করলো আল বদর গঠন, তারপর আল শামস, তারপর আশরাবাগ। 4টা বাহিনী তারা গঠন করছে। গঠন করে রাজাকার দিয়ে খোঁজ খবর নিতে কে আওয়ামী লীগ করে, কে পাকিস্তানের বিপক্ষে কাজ করে, রাজাকার দিয়ে খবর নিয়ে তারপর ওই আল বদর বাহিনীকে দিয়া এদেরকে কবজা করা হইতো। তারপর শিক্ষিত সমাজকে আলসান্স সারা বাহিনী দিয়ে মারাইতো। এই রাজাকার বাহিনী পুরা জামাত ইসলামের ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, দেশে বিপক্ষ ছিল। জামাত যুদ্ধ অপরাধী, আর জামাতকে যুদ্ধ অপরাধী আমাদের মতো বয়স্ক লোকেরা বলবে, কারণ আমরা দেখছি। আমি 71 সালে আমার বয়স 15 বছর বয়স যেহেতু, তাইলে আমি বুঝি। এমনকি মুক্তি বাহিনীদের সাথে সহযোগিতা করছি। 30 লক্ষ লোক শহীদ হয়েছে। এত কিছুর পরে জামাত নির্বাচনে আসতে পারে না, কারণ জামাত এদেশের যুদ্ধ অপরাধী দল, এটা কিন্তু স্পষ্ট ক্লিয়ার, এতে কোনো সন্দেহ নাই। জামাত কোনো মানুষ নয়, জামাত আলাদা কোনো একটা বংশ, এক জাত। এরা আপনাকে যে কোনো ভাবে যে কোনো বুঝাই দেবে। 71 সালে মুসলমান হইয়া মুসলমান মা বোনদেরকে তুলে দিয়েছেন পাখানাদার বাহিনীতে। আপনি বিরোধিতা করেছেন, তাই মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনে তাদের গুলি করবেন, গণহত্যা করবেন, মা বোনদের ইজ্জত নিবেন। এটা কি হয়? বাড়িঘর পুড়িয়ে দিবেন, এটা কেমন কথা বলে? জামাত হচ্ছে আওয়ামী লীগের চেয়েও খারাপ, কারণ জামাত 71-এ আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। এক কথা শেষ। ওনারা চায় না এই দেশ স্বাধীন হোক, এটা তো সবাই জানেন। দেশের মালিক জনগণ। তারা যদি আওয়ামী লীগকে মাফ করে তাহলে আওয়ামী লীগ আসতে পারে, এটা তাদের মর্জি। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, 71-এর চেতনা জিন্দাবাদ। শেষ। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, 71-এর চেতনা জিন্দাবাদ। চোর চোর দালাল 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 চোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি ভালো আছেন। দেখছিলাম শিরোনাম, এখন দেখবো বিস্তারিত। দর্শক, আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকের আলোচনাটি কতটুকু গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন আসল রহস্য। দর্শক, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমি আর কথা বলবো না, চলুন শুরু করি বিস্তারিত। এই দেশের মানুষের দুর্ভাগ্য দূর করে বাংলার পূর্বাকাশে নতুন সূর্য উঠবে বলে আমি বিশ্বাস করি। আমার প্রথমেই বলতে হবে, সেই সত্য যা রচিবে তুমি, যা ঘটে তা সত্য নয়। কবি তব মনোভূমির রামের জন্মস্থান, অযোধ্যার চেয়েও সত্য যেন বাল্মীকির কবিতা। কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস মহাসমুদ্রের চেয়েও গভীর ইতিহাস। 5ই আগস্টের যোদ্ধাদেরকে আমি ছোট করে দেখি না। তাদের যারা শহীদ হয়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শহীদ দুপুর 1টার সময় বলেছিলাম যে আগামী 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে যাবে, কারণ তার সরকার উত্তর সিরানা হয়ে গেছে, এবং 23 ঘন্টার মধ্যে শেখ হাসিনার সরকার চলে গিয়েছিল। কাছেই আগস্ট মাসকে আমিও খুব ছোট করে দেখি না, তবে কোনো কারণে আগস্ট কোনো বিপ্লব নয়। আগস্ট হলো গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, জুলাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, তাদেরকে আমি বলবো, সবাইকে আমি বলবো, এই কথাটা বলাই অন্যায়। কারণ মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডুবার তুলনা করা যেমন, হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা যেমন, মুক্তিযুদ্ধের সঙ্গে 5ই আগস্টের তুলনা করা ঠিক তেমনি। আমি আজকে খুব পরিষ্কারভাবে বলতে চাই, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রাম একদিনে বাঙালি জাতির হয় নাই। যখন 1757 সনে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন মানুষ জর্জরিত হয়েছিল, 1770 সন যাকে বলা হয় 74-এর মন্বন্তর, সেই সময়ে যখন বাংলার 1/3 লোক না খেয়ে মরেছিল, এরপরে 190 বছর পরে একজন বাঙালি মুসলমানের সন্তান, বাড়ি তার বরিশাল, সিরাজউদ্দৌলার পরে প্রথম বাংলার সিংহাসনে বসল। ওই দিন দেখলাম 2 জন মন্ত্রী সাহেব বললেন উনি মুখ্যমন্ত্রী। 1937 সনে যখন শেরে বাংলার সিংহাসনে বসেছিলেন, তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন। সেই শেরে বাংলা ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, দেশ থেকে দেশান্তরে গিয়ে সুভাষ বোস, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুরেরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি স্থাপন করেছিল। সেই ভিত্তির উপরে দাঁড়িয়েই 1971 সনে আমাদের নেতা
সেই শহীদ জিয়াউর রহমান বলেছিলেন প্রথম নিজের নামে, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, প্রথম নিজের নামে, পরে বঙ্গবন্ধুর নামে। আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস না। আপনি যে এখানে বসে আছেন, আপনি যে সালুটি করে যুদ্ধ করেছিলেন 4 দিন, কত লোক মারা গিয়েছে, কত সন্তান শহীদ হয়েছে, একটা বন্দুকের আওয়াজ, একটা কামানের আওয়াজ সিলেটে হয়েছে, আর আমি ময়মনসিংহে বসে সেই আওয়াজটি শুনেছি। আখাউড়াতে সেই নদীতে যে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে খালেদ মুশাররফ, হায়দারেরা, সেই শব্দ আমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে সেই শব্দ আমি শুনেছি। ওই যে ধানোয়া কামালপুরে কর্নেল তাহেররা যুদ্ধ করেছে, সেই যুদ্ধের সংবাদ শব্দ আমি কিশোরগঞ্জ থেকে শুনেছি। 11টা সেক্টর ছিল, 1 নম্বর সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, 2 নম্বর খালেদ মুশাররফ। জিয়াউর রহমান যখন ব্রিগেড কমান্ডার হলেন, তখন কমান্ডার হলেন সেইখানে। ওই ফেনীর যুদ্ধ, জাফর ইমামদের আজকে যাই করুক তারা, বিলুনিয়ার যুদ্ধ তো আমরা বলবো না। 2 নম্বর সেক্টর কমান্ডার খালেদ মুশাররফ হায়দার, 3 নম্বর সেক্টর কমান্ডার শফিউল্লাহ, 4 নম্বর সিআর দত্ত, 5 নম্বর মীর শৌকত আলী, 6 নম্বর MK বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর MA মঞ্জুর, 9 নম্বর MA জলিল, এবং সর্বশেষ 11 নম্বর হইল কর্নেল তাহের, যার পা চলে গিয়েছিল। সেই যুদ্ধ, যে যুদ্ধে সারা পৃথিবী জড়িত ছিল, যে যুদ্ধে ইন্ডিয়া 3রা ডিসেম্বর 1971 সনে আমাদেরকে সহযোগিতা করার জন্য অংশগ্রহণ করেছিল, এবং তার হাজার হাজার সৈন্য এই মাটিতে রক্ত দিয়ে গেছে, এবং যে ইন্ডিয়া আমাদের দেশের স্বাধীনতার জন্য বঙ্গোপসাগরে যে 7ম নৌবহর এসেছিল, আমেরিকার বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিল, আমাদের জন্য সোভিয়েত ইউনিয়নের মতো 3টা ভেটু দিয়েছিল, তা না হলে আমাদের দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল। সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন 1 মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি, হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 5ই আগস্টের পরে কি হলো? আমাকে একটু 5ই আগস্টের পরে কি হলো আপনারা জানেন। এইখানে ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই। সব কিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। তারা বলেছিল কোন মুক্তিযুদ্ধ হয় নাই, 47-এর যুদ্ধ হয়েছে, আর 24-এর যুদ্ধ হয়েছে, আর 71-এ গন্ডগোল হয়েছে। সেই দিন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলেছিলাম, আমি বলতে পারবো কিনা কথাটা আপনি, এই আলবদর রাজাকারের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ সত্য, 30 লক্ষ লোক জীবন দিয়েছে, এটাও সত্য। এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করেছি। তারা যা করেছে সেটা কল্পনা করার মতো না। যত চক্রান্ত করেছে, সেই চক্রান্তের ভিতর দিয়ে যখন তারা প্রচার করতে শুরু করলো, তারা বাংলায় 2/3 মেজরিটি পেয়ে তারা পাস করবে, আমি হতবাগা ফজলুর রহমান বলেছিলাম, জামাত জোট যদি মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। এই কথাটা আমি বলেছিলাম, আমি বিষ খাবো। হ্যাঁ, কথাটা সত্য, আমি বলে যাচ্ছি। এবং তারা কোনোদিন যুদ্ধে জয়লাভ করতে পারে না, রাজনৈতিক যুদ্ধে, কারণ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। বাংলাদেশ যদি থাকে, এই বাংলায় শুধু বেলিচা মিলিয়া জুই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ, রক্ত জবাও ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয় লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। আমি আজকে আপনাদের সামনে আরো কিছু বলতাম, কিন্তু আমি টাইমটা দেখতে চাই, আরেকটা কথা বলতে চাই। আমার বক্তব্যের পরে বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই। যেমন বিরোধী দলের নেতা বলেন, ওনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু ওনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিন এটা বলেন, তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। এবং উনি যে বলতেছে, ওদিন বললো যে আমার দাড়ি পাকা, আমার চোখের সমস্ত পাকা। উনি আমার চেয়ে 10 বছরের ছোট, আমার বয়স 78 বছর, আমি 48 সনে জন্মগ্রহণ করেছি, উনি 58 সনে জন্মগ্রহণ করেছে। কথাটা আমি আচ্ছা, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক।
এবং উনি জামাত ইসলাম করেন, এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। পাইতেছেন তো? বক্তব্য শেষ করুন। আমি আবারও বলে রাখলাম, শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। দুই, তাহলে আমি আপনাদেরকে বলি, মাননীয় সদস্যবৃন্দ, আমি এক সেকেন্ড এই- বসুন। এই স্পিকারের কথা শোনার চেষ্টা করুন। এই কথা মাননীয় সদস্যবৃন্দ, একটা কথা আপনারা মনোযোগ দিয়ে শোনেন। সংসদে প্রত্যেক সদস্যের ফজলুর রহমান একটু ওয়েট করেন। মাননীয় সদস্য ফজলুর রহমান ওয়েট করেন। হোল্ড অন ফর এ সেকেন্ড, একটু অপেক্ষা করুন। আমাদের নেতা জিয়াউর রহমানকে পাইলো এরা হত্যা করত 16 ডিসেম্বরের আগে। মাননীয় সদস্য ফজলুর রহমান অপেক্ষা করুন। আমার শেষ, আমাকে হোল্ড অন ফর 2 মিনিটস। দেখেন ডিস্টার্ব, আমি আর তাদেরকে বল। জনাব সদস্য ফজলুর রহমান, আপনি 3 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন, তারপর আমি বিরোধী দলের নেতার বক্তব্য শুনবো। আপনি শেষ করেন। 3 মিনিটস ফর ইউ। মিলর্ড, 1971 সনের 14 ডিসেম্বরকে পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই মুনির চৌধুরী, আব্দুল আলিম চৌধুরী, শহীদুল্লাহ কায়সার থেকে ধরে শত শত বুদ্ধিজীবীকে যারা হত্যা করেছিল তাদেরকে বলা হয় আলবদর। এবং সেই আলবদর বাহিনী কার ছিল আপনারা জানেন। আমি খুব দুর্ভাগ্য, প্রথম দিন কিন্তু মাননীয় স্পিকার আপনি জানেন এইখানে কোনো বাতি ছিল না, আমি কিছু শুনতে পারি নাই। এই হাউজে প্রস্তাব হয়েছে তাদের ব্যাপারেও শোক প্রস্তাব হয়েছে। আমি একা হইলেও এটা প্রতিবাদ করতাম, কিন্তু যেহেতু আমার দল এটা করছে আমি চুপ করেছিলাম। আমি কথাটা খুব ক্লিয়ার। কিন্তু এই সংসদ সম্পর্কে আজকে না হলো কালকে না হলো পরশু, না হলে ইতিহাসে ভুল বার্তা যাবে যদি আমরা যুদ্ধ অপরাধের ব্যাপারে আমরা সুপ্রস্তাব নেই। আমার আরেকটা কথা মিলন, পুলিশের ব্যাপারে যে ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেই পুলিশ 5ই আগস্ট পর্যন্ত একরকম, কিন্তু 5ই আগস্টের পরে, যেমন আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, আপনি বীর বিক্রম ছিলেন, 16ই ডিসেম্বরের পরে শত শত রাজাকার আমার কাছে আত্মসমর্পণ করছে। আমি কাউকে হত্যা করি নাই, সবাইকে জেলে পাঠিয়ে দিয়েছি, তার বিচার হোক। আমি আজকে এই হাউজে দাঁড়িয়ে সর্বশেষ কথাটি বলবো। সর্বশেষ কথাটি হলো, আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমি যাকে ভীষণ শ্রদ্ধা করি, দেশকে উনি চালাতে পারবে না আমি জানি। দিনের পর দিন, মাসের পর মাস, যতই বাহিরে চক্রান্ত হোক, ভিতরে কিন্তু যতই ভালো মানুষ দেখাক, যতই এখানে বিএনপির বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করুক, এটা হবে না। কিন্তু আমার নেতা, সংসদ নেতা কিন্তু অনেক মহান কাজ করেছে। 78 জনকে 222 জনের সমান সমান ভাগ দেয়া কমিটি করেছে। আমি আমার নেতাকে বলবো, শেষ করেন মাননীয় সদস্য, শেষ করেন। তার মা কিন্তু একসাথে দুধ খাইছে, কিন্তু সিরাজউদ্দৌলা আর মোহাম্মদী বেগ কিন্তু এক না। মোহাম্মদী বেগ কিন্তু সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল। এই কথাটি বলেই আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করে লাভ হবে না। গত সপ্তাহে লক্ষ্য করলাম আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বিদ্যুতের সংকট নিয়ে কথা বলার সময় আমাদের অমিত সাহেব একটা জায়গায় একটা ওয়ার্ড ইউজ করলো, ফ্যাসিস্টের অব্যবস্থাপনা। আমি মনে করি এটা অনেক সফট এবং মাইল্ড একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। আওয়ামী লীগ আমলে কোনো অব্যবস্থা হয় না এই বিদ্যুৎ খাতে। আওয়ামী লীগ আমলে হয়েছে লাগামহীন দুর্নীতি আর চুরি বিদ্যুৎ খাতে। আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করা হয়েছে মাননীয় স্পিকার। গ্যাস উত্তোলন করা হয় নাই বাপেক্স দিয়ে, ফেয়ার করা হয়েছে তৌফিক এলাহি সাহেবকে দিয়ে, যেটা ছিল সম্পূর্ণ একটা ব্লাফ। তারপর কুইক রেন্টাল দিয়ে কুইক ডিস্ট্রয় করা দিয়ে হয়েছিল এই দেশকে, এবং সেই বোঝা আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। আমি এই কথাটা সম্মানের সাথে এই জন্য বলি, কারণ আমি কয়েকদিন ধরে আই ওয়াজ ওয়ান্ডারিং যে কেন তরুণ সমাজরা বারবার শুধু জুলাইতে এই 36 দিনের কথাই বলে। দেন আই রিয়েলাইজড যে আমরা 2008 থেকে গত 17 বছরের আওয়ামী লীগের অত্যাচারের কথা তাদের সাথে কানেক্ট করতে পারি নাই। আমার সামনে বসা মাননীয় সংসদ সদস্য আমার ভাই নাহিদ, হাসনাত, দে আর অনলি 28 years of age। 18 বছর আগে তাদের 10 বছর বয়স ছিল।
তারা শেয়ার মার্কেটের দরবেশের অত্যাচারে 30 লক্ষ লোকের ফকির হয়ে যাওয়ার কথা জানে না, জানলেও সেটা ফিল করে না। বিডিআর পিলখানার কথা ফিল করে না, হয়তো জানে। তারা হেফাজতের সময় আলেম ওলামাদের রাস্তায় কান ধরে উঠায়া বসার সেই অপমানের কথা ফিল করে না। উই কুডন্ট কানেক্ট টু দেম। তারা হয়তো শুনেছে, তারা জানে না এই পার্লামেন্টকে কিভাবে নষ্ট করা হয়েছিল। ইয়াবাবদি, হু ইজ আ প্যাবলো এসকোবার, সবচেয়ে বড় ড্রাগ লর্ড এই দেশের, তাকে এখানে বসানো হয়েছিল। মমতাজকে বসানো হয়েছিল। তৎকালীন রাষ্ট্রপ্রধানকে এখানে বসে হজরত উমরের সাথে তুলনা করে দেওয়া হয়েছিল। হজরত উমরের সাথে তুলনা করে দেওয়া হয়েছিল। এখানে বসে তৎকালীন রাষ্ট্রপ্রধানকে হজরত উপাধি দেওয়া হয়েছিল, পীর আউলিয়া দেওয়া হয়েছিল। আপনি এখানে বসা, যদি মেজর হাফিজ সাহেব থাকতো আমি বলতাম 2009 সালে আমি ওরা বাই ইলেকশন করতে গিয়েছিলাম, ধানের শীষের ভোট দেওয়ার জন্য এক কর্মীর বুড়া আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল। এই জিনিসগুলি আমরা কানেক্ট করতে পারি না, আমরা ইয়াং জেনারেশনকে পৌঁছাতে পারি না। তাহলে তারা রিয়েলাইজ করতো এরকম 36 দিনের জুলাইয়ের ছোট ছোট জুলাই আমরা 17 বছর উপলব্ধি করেছি। মাননীয় স্পিকার, গেল সংসদের কথা, জুডিশিয়ারির কথা ইমাজিন করেন। আর্স্কিন মেয়র পার্লামেন্টারি প্রসিডিংসে বলা আছে জুডিশিয়ারি নিয়ে আমাদের কথা বলা উচিত না, বাট আমার বলতে হচ্ছে একটা দেশ থেকে চিফ জাস্টিস ভেঙে চলে গিয়েছে। কি পরিমাণ ইন্টিমিডেশন, কি পরিমাণ প্রিজুডিশিয়াল এফেক্ট, সেটা আর অন্যান্য হাইকোর্টের জাস্টিস উপরে পড়া হয়। আমার দেশ নেত্রী খালেদা জিয়ার বিচারের রায় গণভবনের বারান্দায় বসে লেখা হয়েছে, যেখানে লক্ষ কোটি টাকা এক একটা মন্ত্রী 700 বাড়ির মালিক দুবাইতে হয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বসা, উনার রায়ও হয়তো গণভবনের কোনো করিডোর থেকে রাখা হয়েছিল। জুডিশিয়ারিকে এভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ব্যুরোক্রেসি, তিতাসে নাকি কেজিতে করে টাকা খেত। ওয়াসার এমডিকে সরানোর জন্য হাইকোর্টে রিট করা হয়েছে। থাকসিন কি নাম তার, একটা বিসিএস পরীক্ষাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির পিছে যদি জাতির জনক না বলা হয়, তাহলে সেই পরীক্ষায় পাশ করানো হয় নাই। এরপরও ডিএনএ টেস্ট করে 15 লাখ টাকা ঘুষ নিয়ে তারপর বিসিএস এ চাকরি দেওয়া হয়েছে। এটা তো গেল শুধু এই সংবাদ মাধ্যম, চ্যানেল 1, দিগন্ত, ইসলামিক টিভি। পত্রিকার মালিকরা রাত্রে ঘুমাতে পারতো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা ফেসবুকে স্ট্যাটাস লিখে 10 বার সেটা ডিলিট করতাম, চিন্তা করতাম এই বুঝি আইসিটি আমাদের ধরল কিনা। ব্যবসায়ীদের কথা বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা সব দলের সাথে সম্পর্ক থাকবে, ঠিক আছে, কিন্তু কিছু ব্যবসায়ী ভয়ে চলে গিয়েছে। আমরা এও শুনেছি বড় বড় ব্যবসায়ীরা তৎকালীন সরকার প্রধানকে মা, আম্মু বলে সম্বোধন করেছে। কেউ কবিতা বলেছে, তুমি আমার প্রথম, তুমি আমার দ্বিতীয়। আপনারা শুনেন নাই? আমরা শুনেছি। মানে হাউ ডিসগাস্টিং একটা দেশের সিস্টেম, কিভাবে শিক্ষা মন্ত্রণালয়। আপনি চিন্তা করেন, আপনি যদি ইফ ইউ গো টু ইউটিউব অ্যান্ড সার্চ IAM GPA 5, আপনি লক্ষ লক্ষ ছেলেপেলেরা GPA 5 পেয়েছে, যারা বলতে পারে না ইংরেজিতে যে IAM GPA 5। এরা যদি বিদেশে যায়, মাননীয় স্পিকার, এদেরকে শো ইউর পাসপোর্ট বললে এরা পাসপোর্ট বুকে নিয়ে শুয়ে পড়বে। মাননীয় স্পিকার, আমি এই কথাগুলি কেন বললাম মাননীয় স্পিকার? আমি এই কথাগুলি এই জন্য বললাম, সিস্টেমেটিক্যালি এই দেশকে এমন ভাবে নষ্ট করা হয়েছে। এক, দ্য ইয়াং জেনারেশন মাস্ট রিয়েলাইজ যেটা আমাদের দোষ। উই কুডন্ট কানেক্ট টু দেম, উই কুডন্ট কানেক্ট টু দ্য জেন জি জেনারেশন অ্যান্ড টেল দেম হোয়াট অ্যাট্রসিটি বিন গোয়িং অন। আমরা কি ট্রমার মধ্যে থেকে 17 বছর গিয়েছি। তো আমি বিরোধী দলের একটা জিনিস আমি এটা বুঝি না, ওনারা আমাদেরকে ভালোই বাসে না, আমরা এত চেষ্টা করি। ওনারা বলে না, আমি বলে না, মাননীয় স্পিকার বলে না, তুম হামসে মোহাব্বত করো হাম বেওয়াফা নেহি করেঙ্গে। মানে বলি উর্দুতে বললাম যাতে বুঝতে সুবিধা হয়। উর্দু বই দেখছি একটা, আমি একটা উর্দু বই দেখছি, ওই যে পিছিয়ে উর্দু বই একটা, এটা একটু এটা বুঝতে চলে। হ্যাঁ, আর আপনাদের সাথে কমিউনিকেট করতে, এনিওয়েজ আমি আপনাকে কল করি, উইল টক অ্যাবাউট ইট লেটার। আচ্ছা, এখানে বসে স্পেশালি আমাদের বিরোধী নেতা শফিকুর রহমান সাহেব এত সুন্দর কথা বলেন, অর্ধেক তো একদিকে ফ্যানই হয়ে গেছে ওনার কথার। উনি এত সুন্দর করে বলেন, আসুন না, কেন না আমরা এটা করতে পারি না।
কেন না আমরা এটা করতে পারি না? মাননীয় স্পিকার, বিএনপি ফ্যাসিবাদীর রাস্তা ধরে হাঁটা শুরু করছে শফিকুর রহমান। বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই। মানুষ আশরাফুল মাকলুকাত আল্লাহ বানাইছে, আমরা সিংহ বিড়াল হয়ে যাচ্ছি। সংস্কার পিছিয়ে গেল, অভ্যুত্থানের প্রস্তুতি হবে। জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা। 16 বছর জিয়া পরিবারের থেকে মুক্ত করতে শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে পালিয়েছে, সাতরায় পালাবে। মাননীয় স্পিকার বলে কি? জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। এখন জিয়া পরিবার মানে গণতন্ত্রের এখন কেন্দ্রবিন্দু। জিয়া পরিবারে ভাগাবে আল্লাহ। আওয়ামী লীগ সরাতে 17 বছর লেগে 16 বছর, আপনাদের সরাতে 16 দিন লাগবে না। এই সব কথা বলার পরেও যেই আমরা একটু অ্যাটাকে যাই, আসুন আমরা সবাই এক হয়ে যাই। এই ডাবল স্ট্যান্ডার্ড করে লাভ হবে না। আমি বিরোধী দলের নেতাকে সম্মানের সাথে বলতে চাই, আপনি আপনার ঐক্য, আপনার দলে ক্লাস নেন। আপনি বুঝান that he who comes in equity must come with clean hands. আপনি একবার এক কথা বলবেন রাজপথে, গণ অভ্যুত্থান ডাক দিবেন। এই যে নাহিদ ভাই কই আজকে হ্যাপি বার্থডে বললাম, সে দেখি আগে গুলি নাকি আগে খাবে। কে মারবে ভাই তোমার? কেন মারবো? আমরা একসাথে যুদ্ধ করেছি আমরা 2 বছর আগে। হোয়াই উড উই ডু দ্যাট? এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেট দিয়ে আমরা কোনো দিনও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো না। জাতি বিভক্ত করা যাবে না। তো জাতি বিভক্ত না করলে মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে শিখাবো? হাওয়ার সাথে যুদ্ধ করছে মুক্তি বাহিনী। জাতি বিভক্ত করা যাবে না, বাংলাদেশকে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না, আমেরিকা রাশিয়া ভাগ করা যাবে না। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে, তখন আমি কার সাথে? আমি হাওয়ার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি, এবং তাই আমরা এখানে আসছি। আল্লাহ, আজকে তো শেষ। এইবার বলতে চাই, এই তো অনেক কথাটা তো বললাম, আমি মনে করি এখন আমরা এটাকে চেঞ্জ করবো কিভাবে? হাউ First, we need to change the political culture. We have seen that our honorable Prime Minister started that. Political gesture change করতে হবে। আপনাদের বাড়ি গিয়েছেন, আপনারাও করেছেন, নাহিদ সাহেবের বাড়ি গিয়েছেন। এটা রুট লেভেলে নিয়ে যেতে হবে। আমাদের গ্রামাঞ্চলে যেখানেই আমরা যাই, সেখানে এই পলিটিক্যাল কালচার নিয়ে যেতে হবে। সেকেন্ড, ফাউন্ডেশন অফ পলিটিক্স। জেনারেশনকে আমরা যে যার মতো ইতিহাস শিখিয়েছি, এই একটা জায়গায় আমাদের আসতে হবে। আমাদের সরোয়ার্দী সাহেব থেকে আরম্ভ করে, ভাসানী সাহেব থেকে আরম্ভ করে, শেরেবাংলা একে ফুলজক সাহেব থেকে আরম্ভ করে, বীর শ্রেষ্ঠ, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি, অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য প্রাইম মিনিস্টার, বিকজ আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, এই রেকগনিশনগুলি জেনুইনলি সামনের দিকে নিয়ে যেতে হবে। আনফর্চুনেটলি আজকে আমরা আমাদের ইয়াং জেনারেশনরা, আপনি জিজ্ঞেস করেন কয়জন 7টা বীর শ্রেষ্ঠর নাম জানে, অথচ অনেক আনইম্পর্টেন্ট লোকদের নাম জানে, অনেক আনইম্পর্টেন্ট সেলিব্রিটিদের নাম জানে। তাদেরকে রিয়েলাইজ করতে হবে, এই সব লোকেরা সেলিব্রিটি না, দেশের জন্য যারা জীবন দিয়েছে, দে আর দ্য ট্রু সেলিব্রিটি অফ দ্য কান্ট্রি। এবং ফাউন্ডেশন অফ পলিটিক্স মানে যখন আমরা 71 নিয়ে কথা বলবো, এটা তো খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি কারেক্টলি বললাম, যে 71-এর ইতিহাস যেমন জানতে হবে, এবং 71-কে জেনারেলাইজ করা যাবে না। অফকোর্স উই রেসপেক্ট 1947, অফকোর্স উই রেসপেক্ট 1952, বাট 1971 ইজ ডিফারেন্ট। 52 আমাদের অর্জন, 71 আমাদের অর্জন, আমাদের আবেগ, আমাদের গৌরব, আমাদের অস্তিত্ব। এটার সাথে কারোই করা যাবে না। আই এম সরি টু সে, 71 যখনই আসবে, তখন আমার ভাইদের সেই সময়কার ভূমিকার কথা আসবে। অ্যান্ড আনফর্চুনেটলি দে হ্যাভ টু লিভ উইথ দিস স্টিগমা রেস্ট অফ দ্য লাইফ। এটাকে আপনি সরাতে পারবেন না। এটা মনে আছে আমার, বেসি হ্যাডক নামে কি একজন ছিল আপনার, উনি 1936-এ মনে হয় চার্চিলকে বলেছিল, চার্চিল একটু ড্রাঙ্ক ছিল আর কি, বলেছিল ইউ আর ড্রাঙ্ক পার্লামেন্টে। চার্চিল ঘুরে বলেছিল, আই অ্যাম ড্রাঙ্ক, টুমরো আই ক্যান বি সোবার, but you are ugly and you shall remain ugly. তো আমরা মাঝে মাঝে লাইন ক্রস করি, কালকে হয়তো ভালো হয়ে যাব, কিন্তু আপনারা যা ছিলেন তা থাকবেন, তাই থাকবেন। এটা বাস্তব, এটাকে মেনে নেয়াই ভালো। 47, 52 আর 71 এক না, প্রত্যেকটারই বিউটি আলাদা। আমি একটা কথা আওয়ামী লীগ নিয়ে পরিষ্কার বলে দিতে চাই, জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই।
জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই, এবং এই বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নাই। যাদের কর্মকাণ্ডের জন্য বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের অর্থনৈতিক রেপুটেশন নষ্ট হয়, তারা জানি দেশদ্রোহী হিসাবে বিবেচিত হয়।